লেখিকা ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের ৫১বর্তী। আত্মার সঙ্গে সম্পর্ক যাদের, তারাই আত্মীয়। সেটা কি শুধুই রক্তের সম্পর্ককে বোঝায়? এই প্রশ্নের উত্তর কেউ দিতে না পারুক, শৈল দিতে পারে। তাই যার যা সমস্যা অনায়াসে মেটাতেও পারে শৈল। কেমন একটা আকর্ষণ যেন কাজ করে এই ৫৫ বছরের গিন্নিমার মধ্যেই। এই বাড়ির অলিখিত সব নিয়ম তার নিজের হাতে তৈরি। এতটুকু ব্যত্যয় হবার জো নেই। সকালবেলা বড় বউয়ের ঘুম ভাঙতেই ধড়ফড় করে উঠে পড়ল। আজ বড় শীত। এত ঘুমিয়ে গেছে যে তার আগে শাশুড়ি উঠে পড়েছে। নিশ্চয়ই অনেক বেলা হয়েছে। চাদর মুড়ি দিয়ে বাইরে এলো বড় বউ। দেখলে ঘন কুয়াশার মধ্যেই তুলসীর মূলে জল ঢালছে শাশুড়ি। তাড়াতাড়ি ঝাঁটা নিয়ে উঠান ঝাঁটাতে লাগলো বড় বউ। কিন্তু আশ্চর্যের আশ্চর্য, ঘড়িতে ৪টে ঘন্টা কেন? বড় বউ দেখলে শাশুড়ি শৈলবালা এক মনে মন্ত্র আওড়াচ্ছে। এত ভোরে উঠে এই কাণ্ড! শাশুড়ির আওয়াজ পেয়েই তো ভেবেছিল হয়তো অনেক বেলা হয়েছে। শৈলবালা মৃদু হাসলে, বললে, আজ অনেক কাজ, বাউনি বাঁধা হবে, পুজো অর্চনা আছে, আজ ৪০ জনের পাত পড়বে বাড়িতে। কেষ্ট জেলেকে বলেছি পুকুরে জাল ফেলতে, আজ আর ছোট মাছের কর্ম নয়। তুমিও ঝাঁটপালা দিয়ে বাগানের পালুই থেকে লাউ শাক এনে দাও, বাজারের ঝুড়িতে পালং শাক আছে। বড় বউ একটু ভড়কে গেল। বস্তুত এতজনের রান্না করতে সে পারবে কি? যদি ঠিক করে না পারে তবে কি হবে? বড় বউ উঠোন ঝাঁট দিয়ে বাইরের সদর পর্যন্ত ঝাঁট দিল। প্রতিদিন তার এই কাজ। চারদিক ঝকঝকে তকতকে রাখা। তারপর বাগানের পালুইয়ের কাছে গিয়ে দেখলে নন্দী বুড়ো বসে আছে। বড় বউ বললে, কি ব্যাপার খুড়ো, এত সকালে এখানে কেন? খয়া খড়বুটে চেহারার নন্দী বুড়ো পান খাওয়া দাঁত নিয়ে হাসলে, বললে, মা ঠাকুরন, আজ বাউনি, একটু লাউ শাকের খোঁজ করছিলুম, তাই এখানে এমন লকলকে শাক দেখে বসে আছি। আর একটু সকাল হলেই গিন্নিমার কাছে চাইতে যেতুম। বড় বউ হাসি মুখ করে বললে, খুড়ো, মা আমাদের সাক্ষাৎ জগৎ জননী। এটুকু লাউ শাকের জন্য তার কাছে চাইবার কিছুই নেই। অরব পরবে এটুকু দেওয়া নেওয়া তো আছেই আমাদের গায়ে ঘরে। বাড়ি ফিরে বড় বউ চান ঘরে ঢুকলে। বাকি দুই বউ উঠেছে। সেজ বউ বড় কেটলিতে চা বসিয়েছে। শৈলবালার ৬টা ছেলে আর একটা মেয়ে। প্রথম ৩ ছেলের বিয়ে হয়েছে, আর মেয়েটার বিয়ে দিয়েছে শৈল। বাকি ছোট ৩ জন লেখাপড়া করে। সেজ বউ খুব খাই কুটে, সবসময় কি খাবো তাই চিন্তা। সকালে চা করার দায়িত্ব ওর উপরেই বর্তায়। বড় দাওয়ায় ওকে ঘিরে বসে সবাই। আবার চায়ের সাথে চাই পাউরুটি, নইলে মুখ ভার। সেজ ছেলে চাকরি করে না, কর্তার চাল কলে ধান ভাঙে। সারাদিন মাথায় তার পাগড়ি জড়ানো, কুড়ো ভর্তি মাথা। আশপাশের ৫টা গায়ের মানুষ ধান সেদ্ধ শুকনো করে এখানে আসে ধান ভানাতে। একটা জাবদা খাতায় হিসেব লেখে কর্তা। ওর পাশেই ছিল এক টুকরো জায়গা। সেদিন মোড়লদের বুধোর বউ শৈলবালাকে এসে বলল, মাগো, জায়গাটা একটু দাও না, তোমার ছেলে ঠায় বসে চার পাউরুটির দোকান করবে। শৈল সায় দিলে, বললে, ঠিক আছে, করে কমে খাক। তখনই বুধো ওখানে একটা চালা করেছিল। এখন সেজ ছেলে ওখান থেকে পাউরুটি আনে। সেজ বউ সেদিন শৈলবালার বড় নাতিকে বললে, বুধো মোড়লের দোকান থেকে পাউরুটি আন, চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাবো। শৈলবালার নাতি দয়াল হরি একটু বোকা বোকা। বয়স ১০ হলেও মাথায় বুদ্ধিটা কম। তবে বড় ছেলের এই ছেলেটার প্রতি বড় মায়া শৈলবালার। দয়াল বেঁকে বসলে, বললে, আমি ওই দোকানে যেতে পারবো না, আমার ভালো লাগে না, সে কতক্ষণ মুখের দিকে তাকিয়ে থাকে। সেজ বউ গজগজ করতে থাকে। দয়াল বলে, তাহলে পয়সা দাও, আমি কিনে আনি।
সেজ বউ চোখ কপালে তুলে স্বামীর কাছে কেঁদে পড়ে। সুন্দরী বউকে কাঁদতে দেখে বীর পুঙ্গবের মেজাজ অগ্নিশর্মা হয়ে যায়। বললে, কতবার বলেছি বড়দের মুখের ওপর কথা বলবি না? বলেই মাথায় চাটি দেয় দয়ালের। শৈলবালা পুজো সেরে ঠিক তখনই প্রসাদ দিতে আসছিল। নাতিকে কাচুমাচু দেখে বললে, কি হয়েছে আমার দয়াল হরির? সেজ ছেলে বললে, তোমার আশকারাতে উচ্ছন্নে যাচ্ছে এই ছেলে, বরদা থাকে না, আর বড় বৌদি থাকাও যা, না থাকাও তো তাই। শৈলবালার কপালে ভাঁজ দেখা গেল। প্রসাদ সবার হাতে দিয়ে বাড়িতে পরার একটা আলতা পেরে শাড়ি পরে প্রতিদিনের মতোই কুটনো কাটতে বসল। বড় বউ আনাজের ঝুড়ি এগিয়ে দিয়ে বললে, আচ্ছা মা, আজ তো বাউনি বাঁধা হবে, তাহলে কি কি রান্না হবে? শৈলবালা বললে, লাউ পালংয়ের চচ্চড়ি করতেই হবে, সাথে ফুলকপির তরকারি। কিসেন রাখাল সবাই আজ খাবে। আমি রান্নার দিকটা দেখছি, তুমি মশলা বেটে দাও। বড় বউ আনন্দে প্রায় লাফিয়ে ওঠে। বস্তুত রান্নার কাজে সে তেমন পারদর্শী নয়, তবে অন্য অনেক ফাই ফরমাস খাটতে বড় বউয়ের জুড়ি নেই। বড় ছেলে রেলের অফিসার, মেদিনীপুর জেলায় থাকে। বড় বউ সেখানে একবার গিয়েছিল। শৈলবালা কতদিন বড় ছেলেকে বলেছে, ভিন দেশে গভর্নমেন্ট কোয়ার্টারে থাকিস, বড় বউকে সাথে নিয়েই যা। বড় ছেলে মোহিত রাজি হয়নি। কেন যে রাজি হয়নি সেটা কেউ না জানুক, শৈলবালার অজানা নয়। শৈলবালার যখন খুব ছোট্ট বয়স, তার মাও বলতো, বুঝলি শৈলী, বড় গাছে বড় ঝড় লাগে। এখন মনে হয় মায়ের কথাগুলো অক্ষরে অক্ষরে সত্যি। বড় বউটা বড্ড সহজ সরল, সবার কাছে অনাদর পায়, শুধুই শৈলবালার কাছে এসে ভীষণ কাছের মানুষ। শৈলবালা তো মা, মায়ের কাছে সব সন্তান সমান। আবার দুর্বল সন্তানের জন্য মা বেশি আকুল হন। দয়াল বললে, ঠাম্মা, বুধো কাকা পাউরুটি দিতে চায় না, বলে পয়সা এনেছিস? আর সেজমা রোজ রোজ বলে পাউরুটি আন, চায় ডুববে ডুববে খাবো। এতক্ষণে শৈলবালার কাছে সব স্পষ্ট হয়ে গেল। বললে, সে কি সেজ বউ, পাউরুটি আনো পয়সা দাও না, এটা কি সত্যি নাকি? সেজ বউ বললে, আমাদের জায়গায় দোকান বসিয়েছে, তার ভাড়া নেই বুঝি? চমকে উঠল শৈল। বুধোর বউকে দোকান করার অনুমতি সে নিজে দিয়েছে, আর সেজ বউয়ের আস্পর্ধা তো আকাশ ছোঁয়া। গম্ভীর হয়ে শৈলবালা বললে, বুধোর অত পুঁজি নেই, আর ওর সবে দোকান খুলেছে, ওর দোকান করার অনুমতি আমি দিয়েছি। ভবিষ্যতে এরকম অন্যায় আবদার যেন না শুনি। বড় বউ বড় বালতি করে জল দিয়ে গেল। শৈলবালা শাক কুটে বালতিতে ফেলছে। লাউ আর পালং বেশ বড় বড় করে কাটতে দেখে মেজ বউ এগিয়ে এলো। বলল, কয়লার উনানে আঁচ দিয়েছি, ভাতটা ভাবছি কাঠের উনুনে করে নেব। সেজ বউ চা করলে আবার। বললে, চা খান মা। শৈলবালার মুখে মৃদু হাসি। আঁচলের খুঁট থেকে পয়সা নিয়ে বলল, যাও তো দয়াল হরি, বুধোর দোকান থেকে পাউরুটি আনো, আমরা খেয়ে কাজে লেগে পড়ব। দয়াল ছুটল পাউরুটি আনতে। সেজ বউয়ের মুখে হাসি। বললে, তরকারি পাতি বেশি করে করুন মা, সবাইকে দিয়ে আমাদের শেষে থাকে না। সেদিন দুপুরে ডিম ভেজে ভাত খেয়েছি, অমন পুঁই মেচুরির তরকারি হলো চিংড়ি দিয়ে, একটুও পেলাম না। শাকগুলো ৩-৪ বার ধুলো শৈল। শাকে বালি থাকলে সব মাটি। ফালা ফালা করে বেগুন কুটল। খামার বাড়িতে লাউ শাক যেমন হয়েছে তেমনি শিম। শৈলবালা দেখলে বড় বউয়ের আঁচল শিম তুলেছে। চোখ ঝিলিক এনে বললে, দেখেছেন মা, কেমন চটলা চটলা শিম? এগুলোকে মাখন শিম বলে না মা? শৈলবালা বললে, ধুর পাগলি, মাখন শিমে একটা শ্বাস থাকে, সে নুন মিষ্টি দিয়ে ভেজে খেতে হয়, এগুলো দেশি শিম। উঠানে রোদে বড়ি আর আচার সারে সারে বসানো। মেজবউ এক বাটি বড়ি আনলে। শৈলবালার নির্দেশে শিলে বাটনা করছে বড় বউ। সর্ষে লাগবে চচ্চড়িতে, আদা জিরে চাই ফুলকপিতে, এর উপর মাছের জন্য সর্ষে আদা চাই। কাঠের উনুন ধরিয়েছে মেজবউ। শৈলবালা জানে মেজবউ কম কথা বলে, তবে কাজ খুব পরিষ্কার। কেমন রান্নার চালাটা গোবর মাটি দিয়ে লেপেছে। মেজ ছেলে ফুড ডিপার্টমেন্টে পিয়নের কাজ করে, মাইনে অল্প হোক,
সরকারি তো বটে। মেজো ছেলে খেলাধুলায় খুব ভালো ছিল, তার থেকেই চাকরিটা জুটেছে। মাস ফুরলে সব টাকাই শৈলবালার হাতে তুলে দিয়ে গাড়ি ভাড়া চায়। বড় ছেলের মোটা মাইনে, তবে কোয়ার্টারে থাকে, সেখানে খরচ আছে। মেজো বউ আর মেজো ছেলের মিল আছে বেশ, আর বড় বউ মোহিতকে ধর্তব্যের মধ্যেই রাখে না। অথচ বড় বউ খুব গোলাগালা। শৈলবালার মনে পড়ে মাধুরীর কথা। সেই যে মাধুরী চলে গেল, বড় ছেলে আর ঘরে মন বসাতে পারলে না। কত সুন্দর হতে পারত মোহিতের জীবন, কে জানতো এত বড় আঘাত অপেক্ষা করছে তার জন্য। কুটনোকোটা হয়ে গেলে বড় বউয়ের ঘরে ঢুকলো শৈলবালা। ঘরের মধ্যেই ছবি, মাধুরীর ছবি। বড় বউ সিঁদুর পরায় রোজ, যেন হাসছে মাধুরী। এমন পরবের দিনগুলোতে যারা জীবন থেকে হারিয়ে গেছে তাদের কথাই মনে হয় শৈলবালার। সবাইকে আষ্টে পৃষ্ঠে ভালোবাসার নামই তো জীবন। শৈলবালা শুধুই ভালোবাসে। একটা দীর্ঘশ্বাস উঠে আসে যেন। মনের মধ্যে আসে সেই বছর 15 আগের স্মৃতি। মোহিত তখন সবে 20 পেরিয়েছে, আর শৈলর 2 কর্তা বললে, ছেলের চাকরি হলো, সকাল সকাল বউ আনবো। শৈলবালার আপত্তি ছিল, এতটুকু বয়সে কেন? তখন চৈত্র মাস, চড়কের মেলা বসেছে শঙ্করপুরে, শৈলবালার দিদির বাড়ি। ওখানেই তো মাধুরীর সাথে প্রথম দেখা। বাপমা মরা মেয়েটার দিকে তাকিয়ে শৈলবালার মনে হয়েছিল এই মেয়েটার মায়ের অভাব আমি পূরণ করে দেব। কি মিষ্টি মুখখানি, আয়ত চোখে শুধুই অভিমান। মোহিতের সাথে খুব সুন্দর মানাবে, আর বয়সেও 4 বছরের ছোট। কথাটা শৈলবালা পারল। দিদি বললে, চৈত্র মাসে বিয়ের কথা তুলিস না শৈল, বৈশাখ মাসে পড়ুক। বাড়ি ফিরে কর্তাকে জানালো শৈলবালা। বললে, স্বয়ং মা লক্ষ্মী যেন আমার বৌমা হবে, ওখানেই মোহিতের বিয়ে দেব, আর আমাদের পাল্টি ঘর। কর্তার তর সয়নি, বলা নেই কওয়া নেই, ঠিক চলে গেল ছেলের বউ দেখতে। মাধুরীর দাদারা বললে, এখানেই বিয়ে দেব বোনের, যৌতুক যা লাগবে সব দেব। যৌতুক নেওয়ার ব্যাপারে আপত্তি ছিল শৈলবালার। বললে, মেয়েটা চাই, আর কিছুই চাই না। বৈশাখ মাসে পাকা কথা হলো। বললে, জ্যৈষ্ঠী মাসে দিন ধরো। পুরোহিত বললে, জ্যৈষ্ঠী মাসে জ্যেষ্ঠ ছেলে বিয়ে করতে নেই। বাংলার গায়ে গঞ্জে কত প্রবাদ তো থাকে, সব তো সত্যি হয় না। তবুও মোহিতের জীবনে দুষ্ট গ্রহ প্রবেশ করল। ধুমধাম করে শৈলবালা ছেলের বিয়ে দিল। মাধুরী নতুন বাড়িতে এসে খুব খুশি। নতুন করে বাবা মা পেল সে, ভারী সুন্দর মুখশ্রী। মোহিত স্ত্রীকে চোখে হারায়, ওর মনের মতো বেশ। মাধুরীর দাদাদের অবস্থা তেমন ভালো ছিল না, কিন্তু বোনের বিয়ের সময় সামান্য গহনা যদি দানে দেওয়া না যায়, তবে মান থাকে না নতুন কুটুমের কাছে। মাধুরীর বড়দাদা বাড়ির বউদের বললে, তোমাদের গহনা থেকে না হয় কিছু দাও। বৌদিরা মাধুরীকে গয়না দিলে, সীতাহার, কানের দুল আর কগাছা চুড়ি। শৈলবালা এসবের বিন্দু বিসর্গ জানত না। ভাবলে দাদা বৌদিরা ভালোবেসে মাধুরীকে উপহার দিয়েছে হয়তো। অষ্টমঙ্গলাতে গেল ওরা, সবে 2 প্রাণ কাছে আসছে। দুজনের বয়সই বড় কম। সংসারের কি আর বোঝে ওরা। তবে মাধুরীর মুখে শুধুই শাশুড়ির কথা। কত কি দিয়েছে মাধুরীকে। শৈলবালার গয়না বৌমাকে পরিয়েছে শৈল। অষ্টমঙ্গলা থেকে দুজনে ফিরে আসার পর মাধুরীর মন ভারাক্রান্ত। বললে, মা, আমি আর শঙ্করপুর যাব না, ওখানে কেউ আমাকে ভালোবাসে না। বাউনির দিন কাজের শেষ নেই। শৈলবালার সম্বিত ফিরে এলো মেজ বউয়ের ডাকে। বললে, মা, ভাতটা ফুটে গেছে, আপনি রান্নাশালে যান। কেষ্ট কাকা 2 বালতি মাছ দিয়েছে, এখন মাছ কাটতে যাচ্ছি আমি। মেজ বউ দেখলে শাশুড়ির চোখে জল। বললে, মা, বরদা কি আজ বাড়ি আসবে? শৈলবালা বললে, আসার তো কথা। মেজ বউ মাছ কাটতে গেল। ভাত নামিয়ে উনানে কড়া বসালে শৈলবালা। কড়ার পেছনে মাটির প্রলেপ দিলে। কাঠের উনানে রান্না।
কড়া পুড়ে গেলে মাজতে খুব কষ্ট। কড়াই তেল দিয়ে আলু আর মূলো আগে ভেজে নিলে শৈলবালার মা বলেছিল, যে কোনো সবজি তেলে দিয়ে নুন দিবি শৈল, তাহলে ভ্যাপসা গন্ধ থাকবে না। শাকগুলো কড়াই দিয়ে থালা চাপা দিল শৈল। একটু পরেই শাক থেকে জল বেরিয়ে যাবে, তারপর সর্ষে বাটা দিল, সাথে বেগুনগুলো, মিষ্টি দিল, হলুদ দিল, ভাজা বড়ি দিল। তারপর যখন 5 ফোড়ন আর শুকনো লঙ্কার ফোড়ন দিল, তখন গোটা বাড়িতে একটা সুবাস ছড়িয়ে পড়ল। কে জানে মোহিত আজ আসবে কিনা, তবে মেয়ে জামাই ঠিক আসবে। শৈলবালার একমাত্র মেয়ে ঝর্ণা, বিয়ে হয়েছে এখান থেকে 7 মাইল দূরে। সংসারের সব কিছুতে মেয়েটার আশা চাই। নিজের সংসারের হাল ধরবে কোথায়, জামাই সুবিরটাও তেমনি কুটের হদ্দ। এমন কর্মবিমুখ আর দুটি নেই। যখন মেয়েটার দেখাশোনা হলো, তখন এই জামাইকে শৈলবালার পছন্দ হয়নি। কর্তা বললে, আমার একটা মেয়ে, সুন্দর দেখে জামাই করব। 5টা গায়ের লোক যেন বলে, হ্যাঁ জামাই হয়েছে বটে, যেন ময়ূর ছাড়া কার্তিক। শৈলবালা হা হা করে উঠেছিল। কে চায় কার্তিক? সে তো শিমুল ফুল। কোন বাপ মেয়ের বিয়ে দেয় পাত্র সুদর্শন কিনা বিচার করে? দেখতে হবে ছেলে খাটিয়ে কিনা। শৈলবালার কোনো ওজোর আপত্তি শোনেনি কর্তা। ওই কুড়ে শুল জামাই হলো শৈলবালার। লরি করে দান দিলে কর্তা, গা ভর্তি গয়না। একটা দীর্ঘশ্বাস উঠে এলো শৈলবালার। আজকাল বড় ভয় করে এই সংসার নৌকার কাণ্ডারি সে, কিন্তু মাঝে মাঝে নৌকাটা যে টলমল করে। মেজ বউ মাছ কেটে ধুয়ে আনলো। অতগুলো লোক খাবে, তারপর পিঠে করতে হবে, বাউনি বাঁধতে হবে। রান্না খাওয়া হয়ে গেলে নতুন বস্ত্র পরে বাউনি বাঁধার জোগাড় করতে লাগলো শৈলবালা। মেজ বউ আজ আলপনা দিচ্ছে। এই মেজ বউ যদি না থাকতো, তাহলে শৈলবালার খুব সমস্যা হতো। কেমন মুখ বুজে কাজ করে যায়। মেজ ছেলেটাও তাই, সংসারটাকে বেঁধে রেখেছে যেন। অফিস থেকে ফিরে আবার চলে যায় মাঠে। 1 গাদা টাকা আলু চাষে ব্যয় হয়েছে, সেসব চিন্তা ভাবনা আছে। তিল তিল করে জমি কিনছে। আর মোহিত, কবে একটা কি ঘটে গেছে, তাই নিয়ে দায়িত্ব এড়িয়ে যাবার ছল। না বউয়ের দিকে লক্ষ্য, না ছেলের দিকে। শৈলবালার বিরক্তি আসে। একই পেটে জন্মে একজন একটা অবতার। আজ বড় বউ বিয়ের দানের চৌকিটা বার করেছে, ওটা মাধুরীর। তা হোক, হিসেব মোতাবেক ওই তো বড় বউ। একটা তামার ঘট তেঁতুল দিয়ে মেজেছে বড় বউ। চৌকির উপরে আলপনা এঁকে দিলে মেজ বউ। কেমন ধানের শীষ, প্যাঁচা আর মা লক্ষ্মীর চরণ চিহ্ন এঁকেছে। শৈলবালা ঘটের গায়ে স্বস্তিক চিহ্ন আঁকলে। ধানের শীষ কয়েকটা নিয়ে বিনুনি করলে। বড় বউ সর্ষে ফুল আর গাঁদা ফুল আনলো। একমুখ হাসি, বললে, মন্ত্রটা একবার বলুন মা, আমি শিখে নেব। শৈলবালা বলে, আগে আতপ চাল আর সেদ্ধ চাল আনো। বড় বউ সাথে সাথে এনে দেয়। ঘর পূর্ণ করে তাতে একটা টাকা দেয় শৈলবালা। তারপর বিনুনি করা ধানের শীষ দিয়ে বাউনি বাঁধে। সর্ষে ফুল আর গাঁদা ছড়িয়ে দেয় ঘটের মাথায়। হাসি মুখ করে বলে, বড় বউ সব শিখে নাও, পৌষ আগলে না রাখলে সংসার অচল। বলেই মন্ত্র পড়ে শৈলবালা। আউনি বাউনি কোথাও না যেও, বাড়িতে বসে শুধু পিঠে পুলি খেও। বড় বউ বলে, আর পৌষ আগলানোর মন্ত্রটা? শৈলবালা বলে চলে, এসো পৌষ বসো পৌষ না যেও ছাড়িয়ে, ছেলে পুলে ভাত খাবে সোনার থালা ভরিয়ে। রাতে কেউ ভাত খেলো না। উঠোন জুড়ে বসে চলছে পিঠের উৎসব। আনন্দের বন্যা আসে শৈলবালার হৃদয়ে। মনে হয় এই সংসারের প্রতিটা মানুষ ওর থেকেই সৃষ্টি। ও তো মা। মাধুরীর কথা আবার মনে এলো। কেমন নেটিপেটি ছিল, বাড়ির প্রথম বউ, কত আদরের। তারপর একদিন বাপের বাড়ি গেল, বললে 2 দিন থেকেই চলে আসব। মোহিত বউকে দিয়ে এলো সকালে। তারপর মেদিনীপুর চলে গেল। যাবার সময় শৈলবালার দেওয়া গয়নাগুলো পড়ে গেল। খুব সুন্দর দেখাচ্ছিল।
শৈলবালার মনে হয়েছিল যেন হৈমবতী শিবের সংসার ছেড়ে পিত্রালয়ে যাচ্ছে। কদিনের তো ব্যাপার, ছোট মেয়ে, মন কেঁদেছে, তবুও মনের মধ্যে একটা কু গেয়েছিল। বেরোবার সময় হাঁচি, কাকের কি ডাকুনি। শৈলবালা বলেছিল, মোহিত, বাবা মার বউয়ের সাথেই থাক, অফিসে ছুটি নে। মোহিত বললে, এখন ছুটি নেওয়া সম্ভব হবে না মা, নতুন চাকরি। মাধুরী বাপের বাড়িতে সবসময় শ্বশুর বাড়ি প্রশংসা করে, তাকে কত গয়না দিয়েছে তার শাশুড়ি। বৌদিদিরা ঈর্ষান্বিত হয়, বলে, তবে আমাদের দেওয়া গয়না আমাদের ফেরত দাও, তোমার তো প্রচুর গয়না। বৌদিদিরা গয়না কেড়ে নেয়, আর ছোট্ট মাধুরী মনে মনে ভাবে, আমি কোন মুখ নিয়ে শ্বশুর বাড়িতে যাব। তারপর শৈলবালা যখন ভাদ্রলক্ষ্মীর পুজোতে বসেছিল, তখন দিনু কবিরাজ চিৎকার করে এসে বললে, সর্বনাশ হয়ে গেছে বৌঠান। দিগবিদি জ্ঞান শূন্য হয়ে শৈলবালা কাতর উক্তি করেছিল, কার কি সর্বনাশ হলো গো? দিনুর মুখে শৈলবালা শুনলে মাধুরী বাপের ঘরে গিয়ে গোয়াল ঘরে গলায় ফাঁস লাগিয়েছে। মাঝে মাঝে শৈলবালার মনে হয়, মানুষ সব পেলেও সুখী হতে পারে না, কোথায় যেন কোন এক অতৃপ্তি কাজ করে। মন বড় বিচিত্র, সব যদি পাওয়া হয়ে যায় তবে ক্লান্তির জন্ম হয়, আর তার থেকেই অবধারিত মৃত্যুর দিকে ধাবিত হয় মানুষ। তবে মাধুরীর মৃত্যুর কারণ হয়তো অজ্ঞতা, কিন্তু গিয়েও তো যায়নি সে। ওই আলপনা, ওই সমৃদ্ধ সংসারে একটা মুখ ঘুরে ফেরে। মোহিত তার জন্য বড় বউকে অবহেলা করে। এই বড় বউ তো একটা মেয়ে, ওর জীবনের কোনো দাম থাকবে না। বড় বউ এসে হাঁক দেয়, মা, পিঠে বানাবার সময় হয়ে গেল, আসুন। সম্বিত ফেরে শৈলবালার, বললে, কত কাজ, কাল পৌষ সংক্রান্তি, লক্ষ্মী পুজো আছে। আর বড় বউ, কাল হাঁড়ি করা মাজা ধোয়া আছে, কাল নিরামিষ খাওয়া। বড় বউ বললে, আচ্ছা, আমি কাল সকালে সব মেজে ঘষে দেব, আর কাল বাদর নাচ দেখাতে আসবে সাঁওতাল পাড়া থেকে। দলে দলে আদিবাসী মেয়েরা নাচ করবে কোমর ধরে, আমি পারি অমর নাচতে, বলেই নাচতে লাগলো বড় বউ। শৈলবালার হাসি আর থামে না বড় বউয়ের সরলতায়। পরের দিন শৈলবালার উপবাস। কর্তা রাগ করে, শৈলবালার তাতে হেলদোল নেই। সংক্রান্তি মানেই দেবতাদের রাত শেষ হলো, উত্তরায়ণে স্বর্গ খুলবে। সাধে কি আর মহামতি ভীষ্ম এই দিন ইচ্ছামৃত্যু নিলেন? বড় পবিত্র। শৈল বাড়ির গিন্নি, সবার মঙ্গল চিন্তা তাকেই তো করতে হবে। উত্তরায়ণের দিন ঝর্ণা এসে হাজির, বললে, এখানেই আমি বাড়ি করে থাকবো, শ্বশুর বাড়িতে থাকতে পারবো না। শৈল আকাশ থেকে পড়ল, বললে, সে কি কথা, ভাইদের সংসার হবে, শ্বশুর বাড়িতে অসুবিধা কোথায়? মা মেয়ের বাগবিতণ্ডা চলে, জামাই মুচকি হাসে। শৈলবালা ডাকপাক বলে, তোদের অত জমি, পুকুর আর বাঁশ বাগান, তার কি হবে? উত্তর আসে, সে সবার বিশেষ কিছুই নেই, বসে খেলে রাজার রাজভাণ্ডার পর্যন্ত ফুরিয়ে যায়। এখন ভিটে বেচে এখানে বাড়ি করব, তোমরা জায়গা দাও। তার উপর মাথায় মাথায় দুই মেয়ে, আমাকে এখানে থেকেই যা করার করতে হবে। সংসারে অশান্তির প্রবেশ ঘটল। বাপের বাড়িতে সংসার নিয়ে প্রবেশ করল মেয়ে। বউদের হুকুম করে বিনা পয়সায় সংসার পেতেছে, অথচ তম্বি 16 আনা। শৈলবালার মন ভারাক্রান্ত। এ কি হচ্ছে তার সংসারে? যে বিনি সুতোর মালায় সবাই বেঁধেছিল তা যেন ছিন্ন বিচ্ছিন্ন হতে চলেছে। ঝর্ণা তার বাপের হাতে বাড়ি বিক্রির টাকা তুলে দিল, বললে, আমাকে পাকা ঘর করে দাও। কর্তা বললে, এই টাকায় দালান কোঠা কি করে হবে, এ তো থুতু দিয়ে ছাতু মোলা। শৈলবালা বললে, যেমন করে হোক ওর বাড়ি করে বিদায় করো, এ সংসারে কুটো নেড়ে দুটো করে না। কর্তা পড়ল মহা ফাপড়ে। চালকলের আয় গেল মেয়ের বাড়ি করতে। এদিকে ছোট 3জন ছেলে এখন বেকার। শৈলবালার মাথার মধ্যে চিন্তার পাহাড়। ছাইচাপা আগুনের মতো পুঞ্জীভূত হচ্ছে ছেলেদের রাগ। কারা পরিশ্রম করছে আর কারা সব পাচ্ছে। সেজ ছেলে একদিন শৈলবালাকে বললে, কেউ মরে বিল ছেচে, কেউ খায় কই। এ সংসারে থেকে গাধার খাটনি খেটে বুড়ো হয়ে যাব,
আমার দরকার নেই, আমি পৃথক হতে চাই। তিল তিল করে যে সংসার নিজের হাতে গড়েছে শৈলবালা, তা এত ঠুনকো হয়ে যেতে সে দেবে না। আজকাল মনের মাঝে ঝড় ওঠে তার, কর্তাকে কিছু বলতে সাহসে কুলোয় না। মেয়েটার বিয়ে দিল, কে জানতো এই জামাই এত অলস। তার উপরে দূরে ছিল একরকম, এখন পাড়া প্রতিবেশী পর্যন্ত জানে জামাই কিছু করে না। রগের কাছে টকের বাটি আর কাকে বলে? অনেক সময় বলা হয় মানুষের ভাগ্য মানুষ নিজেই তৈরি করে, কিন্তু সমাজ পরিবারের সাথে জড়িয়ে থাকলে ডুবো পাহাড়ের মতো মানুষের বিপদ লুকিয়ে থাকে। শৈলবালার মতো পরিশ্রম কজন করেছে, তবুও তার সংসার এখন তাসের ঘর হয়ে যাচ্ছে যেন। শাশুড়ির চিন্তামগ্ন রূপ দেখে তিন বউ চিন্তায় পড়ে গেল। শ্বশুর বাড়িতে এই মানুষটি তাদের আগলে রাখে, তাদের কত আবদার পূর্ণ করেছে শাশুড়ি শৈলবালা। মাকে ছেড়ে এসে তাদের সব কষ্ট মুছে গেছে শাশুড়ির স্নেহে। এই সংসার ওদের কাছে স্বর্গ, শাশুড়ি শৈলবালা সেই স্বর্গের দেবী। তিন বউ আলোচনা করলে, তারপর তারা শাশুড়ির ঘরে ঢুকলো একসাথেই। মেজ বউ বললে, মা, আমরা একটা উপায় ভেবেছি। এই নড়বড়ে সংসার নৌকার কাণ্ডারি আপনি, আপনার সাথে থাকা একান্ত প্রয়োজন। তাহলে আমরা এই পদক্ষেপ নিতে পারি, আর আপনি রাজি থাকলে আপনার ছেলেরা মত দেবে হয়তো। শৈলবালা উঠে বসে, হাসি মুখ করে বলে, তোমাদের বাবার শরীর গতিক ভালো নয়। আমরা ঠিক করেছি জমি জায়গা সব ছেলেকে সমান ভাগে ভাগ করে দেব। প্রতিটি ছেলের 6 বিঘা জমি ভাগে পড়বে। তারপর আমাদের বুড়ো বুড়িকে তোমরা দুবেলা খেতে দিও। বড় বউ এমনিতেই নিরীহ, তার উপরে শাশুড়ির মুখে এমন কথা শুনে কাঁদতে শুরু করলো। শৈলবালা অস্থির হয়ে বললে, সংসার তো অনেক দিন করলাম, এবার তোমরা গুছিয়ে নিজেদের মতো সংসার করো। আমি বরং ঈশ্বরকে ডাকার অফুরন্ত সময় পাবো। সেজ বউ বললে, আপনার ছেলে গোয়ার পৃথক হবার কথা বলেছে, কিন্তু সেটা আমরা করতে দেব না। আমরা ঠিক করেছি বুধোর দোকান তুলে দিয়ে ওখানে মুদিখানা করব, সংসারের যাবতীয় সামগ্রী বিক্রি করব, আর সব দোকানের থেকে কম লাভ রাখব। সেজ বউয়ের কথায় অবাক হয়ে তাকায় শৈলবালা। বললে, এ তো খ্যাপার গান গাওয়া, অত টাকা থাকলে তো মিটেই যেত। এখন বড় ছেলে আর মেজ ছেলের টাকায় এতজনের গ্রাসাচ্ছাদন চলছে, তোমাদের মাথায় এসব কি করে আসে? মেজ বউ বললে, আসে মা, আসে। এই একান্নবর্তী সংসার আমরা টুকরো হতে দেব না। একসাথে থাকার অনেক গুণ, বিপদে আপদে 10-এর লাঠি 1-এর বোঝা। তাই আমরা এই সংসারকে বাঁচিয়ে রাখব, আর তার জন্য আমরাই এগিয়ে যাব। আপনি শুধুই আমাদের পাশে থাকুন, তারপর দেখুন কি হয়। শৈলবালা আশ্চর্যের উপর আশ্চর্য হয়। কি বলছে বউরা? কি করতে চায় ওরা? ওরা আবার এত কিছু ভাবতে শিখলো কি করে? কে ওদের এসব শেখালো? ঠিক সেই সময়ে ঝর্ণা উপস্থিত হলো ঘরে। এসেই বলল, তোমরা সবাই মিলে কি করছো? এ তো রীতিমতো সভা বসেছে। মেজ বউ ভীষণ বুদ্ধিমতী, বললে, এই রাতে রান্না কি হবে তাই বলছি কিনা। ঝর্ণা বলল, আমাকে কিছু লুকোচ্ছ তোমরা? শৈলবালা বললে, সন্ধ্যার সময় হলো, ঘরে ধূপ ধুনো জ্বালতে হবে, তারপর এতজনের খাওয়ার ব্যবস্থা। বলেই সে উঠে পড়ে। আজকাল মেয়েটার চাল চলন ভালো লাগে না শৈলবালার। দয়াল হরি শৈলবালার হৃদয়ের টুকরো, একটু বোকা, আধো আধো কথা বলে এখনো, তবুও ঠাকুমার নয়নের মনি সে। দুধটা কলাটা বাদ দিয়েও খেতে বসে একটু মাছ না হলে তার চলে না। পুকুরের মাছ ধরা হলে মাছ যে যত পারে খায়, কিন্তু আলু চাষে অনেক টাকা ঢুকে গেছে। আলু উঠলে যদি বাজার ভালো থাকে তবে 2 পয়সার মুখ দেখা যাবে। নগদ পয়সাতে সারা সংসারের মাছ কেনা এখন বেশ কষ্টকর ব্যাপার। কিন্তু দয়াল বড় ছোট, সেদিন ঘটে গেল সেই ঘটনাটা। দুপুরের সময় যখন গোটা বাড়ি নিথর নিথর, সেদিন মেজবউ খিড়কি পুকুরে ছিপ ফেললে। দয়াল হরি আনন্দে মেজমার পাশে বসে মাছ ধরা দেখছিল। অনেকক্ষণ পর একটা ছোট্ট মৃগেল মাছ পড়লে। চকচক করে উঠল দয়ালের চোখ। বললে, আমি মাছ খাবো। মেজবউ বললে, তোর জন্যই তো ধরলাম, রোজ রোজ মাছ মাছ করছিস। রাতের খাবার তোড়জোড় করতে গেল মেজবউ। মাছটা কেটে ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ মাখালে,
কাঠের উনুনে পিজেল হাঁড়িতে ভাত চাপিয়ে তাতে গোটা গোটা চন্দ্রমুখী আলু দিলে। ঠিক সেই সময়ই ঝর্ণা আর তার ছোট মেয়ে নীতি এসে হাজির। ননদকে দেখে মেজবউ বললে, চা খাবে? চা করব? ঝর্ণা বিরক্ত সুরে বলল, না না, সেসবের কোনো প্রয়োজন নেই। মা কোথায়? মেজবউ বললে, এ সময় মা ঠাকুর ঘরে সন্ধ্যা দেন, আর আমরা সবাই চা মুড়ি খাবো, তুমিও খাও। বস্তুত ঝর্ণার ধান্দা অন্য, যে কোনোভাবে ভাইদের মাথায় কাঁঠাল ভেঙে নিজের আখের গুছিয়ে নেওয়া, অথচ স্বামীর প্রতি ভালোবাসা যেন উতলে পড়ছে। স্বামীকে কাজ করার কথা বা সুপরামর্শ দেওয়া কিছুই সে করে না। মায়ের সাথে বউদের কি সলা পরামর্শ চলছে ঝর্ণা জানতে পারেনি, মনে তাই শান্তি নেই। তাছাড়া রাতের দিকে রান্নাটা যদি এ বাড়ি থেকেই হয়ে যায় তবে মন্দ কি? চোখের মধ্যে বিদ্যুৎ খেলে গেল। কৃত্রিম হাসি এনে বললে, কি রাজ্য মেজ বউ, কতদিন তোমার হাতে রান্না খাই না। এ কথাটা মেজ বউয়ের খটকা লাগলো। মনে মনে বললে, রোজই তো গিলছ বাপু। মেজ বউ সবাইকে রান্না করে খাওয়াতে ভালোবাসে। খাবার পর মানুষ তৃপ্তি পাবে, এতে অনেক শান্তি। মেজ বউ বললে, তোমার কাছে লুকানোর কিছু নেই দিদি, সংসারে একটু টানাটানি চলছে, তবুও চাষের আলু তো আছে, তাই ভাতে দিয়েছি। জিরে আর লঙ্কা ভেজে আলু সেদ্ধ মাখবো। আর বাগানের গাছে পেঁপে হয়েছিল, পেড়ে এনেছি, আনাজের ঝুড়িতে আছে, ওই পেঁপে দিয়ে ডাল রাঁধবো। মা বলছিলেন পেঁপে খাওয়া খুব ভালো। ঝর্ণা মুখ বেঁকিয়ে বলে, মা ওরকমই, যা হোক কিছু খাইয়ে দিতে পারলেই হলো। যাই হোক, আমাকে ডাল আর আলু মাখা দিও, ভাতটা আমি ফুটিয়ে নেব এখন। এদিকে নীতির লক্ষ্য মাছের দিকে, বললে, আমি মাছ খাবো। মেয়ের কথায় ঝর্ণা দেখলে একটা মাছ, বললে, খাবি তো বলার কি আছে, এটা তোর মামা বাড়ি, আদরের জায়গা, যা খেতে ইচ্ছে হবে তাই খাবি। সামান্য মৃগেল মাছ। মেজবউ বললে, মাছটা দয়াল হরি খাবে, কদিন মাছ পাইনি, বাছা আমার খেতে বসে বড় বায়না করছে। নীতিমা আমার, কাল সকালে খিড়কি পুকুরে মাছ ধরে তোমাকে দেব। ঝর্ণার মুখ ভার হয়। মেজবউয়ের সামনে নীতির গালে চড় বসায়। আর ঠিক সেই সময় মোহিত বাড়িতে আসে। এসেই এরকম দৃশ্য দেখে হতচকিত হয়ে যায়। বলে, মেজ বৌমা, দয়াল কাল মাছ খাবে, আজ নীতিকেই মাছ এখনই ভেজে দাও। ভাসুরের কথা বেদ বাক্য। মেজ বউ মাছ ভেজে নীতিকে দেয়। চোখের কোণে জল চিকচিক করে মেজ বউয়ের। ঝর্ণা আত্মপ্রসাদের প্রসন্নতা অনুভব করে। আর ঠিক তখনই আধো আধো বলিতে দয়াল হরি বলে, মেজ মা, আমার মাছ কোথায়? মেজ বউ বলে, কাল তুমি মাছ খাবে, আজ দিদিকে দিয়েছি, আজ দেখো তোমার জন্য বেসন বড়া করছি, খুব ভালো খেতে। ছেলে মানুষ দয়াল হরি ফুপিয়ে কাঁদে। ঝর্ণা মেয়েকে নিয়ে চলে যায়। ছেলেটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হলে দয়াল হরিকে কেউ খুঁজে পায় না। শৈলবালা পুজো করে এসে নাতির খোঁজ করে, সবাইকে শুধায়, আমার দয়াল হরিকে কেউ দেখেছ? কিছুক্ষণের মধ্যে রব ওঠে, দয়াল হরিকে পাওয়া যাচ্ছে না। মোহিত এতদিন ছেলের ব্যাপার নিয়ে ভাবেনি। কোনো কোনো মানুষের মন তৈলাক্ত হয়, সবকিছুই সেখানে পিছলে যায়। কিন্তু আজ স্বয়ং বাড়িতে উপস্থিত, আর তার ছেলেকে পাওয়া যাচ্ছে না, এ কথা তাকে নাড়িয়ে দিল। আপন পুত্রের জন্য তার হৃদয় যেন হাহাকার করে উঠল। মনে হলো বড় স্বার্থপর সে, চূড়ান্ত অবহেলা করে ফেলেছে স্ত্রী আর সন্তানের উপর। বিশেষ করে বড় বউ যখন ছেলের জন্য কাঁদছে দেখল, তখন সে ছুটে গেল। বললে, বড় বউ, কেঁদো না, দয়াল হরি আমাদের ছেড়ে কোথায় যাবে? দেখো, ঠিক কোথাও আছে, এখনই মা বলে তোমার কোলে ঝাঁপিয়ে পড়বে। স্বামীর আশ্বাস বাক্যে বড় বউয়ের অভিমানের বাঁধ ভেঙে গেল যেন। সে জোরে কান্না শুরু করলো। আর শৈলবালা যেন পাগলের মতো হয়ে গেছে। মেজ বউ কাকে সামলাবে বুঝতে পারে না। হঠাৎই তার নজরে পড়ল কাল দুয়ারের এই কোণে ছিপ রেখেছিল। কোথায় গেল সেটা? মনের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে মেজ বউ। তার মানে দয়াল হরি ছিপ নিয়ে মাছ ধরতে গেছে। কাউকে কিছু না বলে দৌড় দিল মেজ বউ। খিড়কি পুকুরে ওই তো কি একটা ডুবছে উঠছে যেন। কাল বিলম্ব না করে ঝাঁপিয়ে পড়ল জলে।
অনেকদিন সাঁতার কাটা হয়নি, তবু আজ ইষ্ট দেবতার নাম নিয়ে তুলে আনলে দয়াল হরিকে। এখনো প্রাণ আছে, অনেকটা জল খেয়ে ফেলেছে। মেজমার দেখা দেখি কাউকে কিছু না বলে মাছ ধরতে গিয়েছিল সে। ছিপে বড় মাছ এমন টান দিয়েছে, বেচারি দয়াল হরি জলে পড়ে গেছে। খুব বড় বিপদ থেকে বাঁচল পরিবারের উত্তর পুরুষ। শৈলবালা বললে, জলকুমারীর পুজো দিতে হবে। এই ঘটনার পর ঝর্ণার এই বাড়িতে আসা কমে গেল। সবাই ভাবলে হয়তো পিসি হিসাবে কিছুটা লজ্জা পেয়েছে সে। শৈলবালার মন কিন্তু সায় দেয় না, ভাবলে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তার সংসারের মধ্যে যেন ঘুনো পোকা বাসা বেঁধেছে, তবুও সে হাল ছাড়ে না। দুটো ধানের গোলায় ভর্তি ধান, আর এখন ধানের দামটাও বেড়েছে। সংসারের একটু আলয় আশ্রয় হবে। মোহিত চলে গেছে নিজের বাসায়। মেজ বউ সাত সকালে ভাত রেঁধেছে। মেজ ছেলে খেয়ে অফিস যাবে, দয়াল হরি স্কুলে যাবে, ছোট তিন ছেলে কলেজে যাবে। ওরা খেয়ে গেলে আবার হাঁড়ি চাপবে, 3 বার হাঁড়ি চাপে এই সংসারে। শৈলবালার বাড়িতে ঝিয়ের কাজ করে আরতি, বাসন মাজা, ঘর মোছা আর কাপড় কাচা। শৈলবালার বাড়িতেই সে খেয়ে নেয়। ওর সংসার থেকেও নেই, ওর স্বামী ওকে ছেড়ে দিয়েছে খাওয়ার দায়িত্ব নিতে পারবে না বলেই। আর ঝর্ণার সেদিকেও নজর। আরতিকে ডেকে নিজের বাড়ির কাজ করিয়ে নেয়। সেদিন দুপুরবেলা খেতে বসে আরতি শৈলবালাকে কি যেন বলছিল। শৈলবালার চোখ দুটো মার্বেল হয়ে গেল শুনে। আরতি যা বলছে যদি সত্যি হয়, তবে তো সংসারে দুর্গতির সীমা থাকবে না। এরা শৈলবালার পেটে কি করে জন্মালে? অবাক হয় শৈল। আজকাল এসব চিন্তা করে তার শরীর ভেঙে পড়ছে। মেজ বউ শাশুড়ির চিন্তামগ্ন ভাব দেখে বলে, কি হয়েছে মা, কিসের চিন্তা করছেন? শৈলবালা বললে, আজ তুমি আমার কাছে রাতে থেকো বৌমা, দুজনে শুয়ে পড়ব। তোমার সাথে আমার বিশেষ দরকারি কথা আছে। মেজ বউ এরকম আশ্চর্য আর কখনো হয়নি। কি এমন কথা যে শাশুড়ির কাছে রাতে শুতে হবে? সে কথা তো এমনিই বলা যায়। আরতি আজ আসেনি। সৃষ্টির কাজ করতে করতে দিন গেল। সন্ধ্যার সময় শাশুড়িকে বললে, কি ব্যাপার মা, আজ আমাকে রাতে আপনার কাছে থাকতে বলছেন? আপনি কি কিছু ভয় পেয়েছেন? শৈলবালার মনে কৌতুক হলো। বললে, চুপ, ভর সন্ধ্যাতে এসব প্রসঙ্গ এনো না, এই সময় তাদের আনাগোনা বাড়ে। মেজ বউ চুপ করে যায়। মা যা বলে সেটা মেনে নেওয়াই সে শিখেছে। এই সংসার, তার শাশুড়ি মা, সবকিছুই তার বড় হৃদয়ের। মনে পড়ে ছোটবেলার কষ্ট। সামান্য ভাগ চাষি ছিল বাপ। প্রকৃতির নির্জন এলাকায় তাদের ছিল মাটির বাড়ি। জমি ভাগে করে সামান্য ধান হতো, তাতে সারা বছরের ভুকা ধানা জুটত না। রাস্তার দুপাশে গাছের ছায়া, চাষি প্রধান গাঁ। গরু বাঁধত সবাই মাঠে। মা বলতো, যাত কৃষ্ণা, গোবর কুড়িয়ে নিয়ে আয়, জ্বালানির বড় অভাব। সারাদিন ছোট ভাইটাকে নিয়ে টোটো করে ঘুরে ঝুড়ি করে গোবর আনত মেজ বউ। তখন অবশ্য সে 13 বছরের মেয়ে। সঙ্গেই ঘুরত ছোট্ট ভাই সুজন। ভয়ঙ্কর ক্ষুধার্ত হয়ে সে বলতো, দিদি বড় খিদে পেয়েছে। এমন কত না পাওয়ার, না খেতে পাওয়ার দিন গেছে। বাপ সংসার চালাতে নাটা ঝামটা খেত। লোকের জমির কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি এলেও তার রেহাই ছিল না। একটু পরেই বের হতো কোদাল নিয়ে। ধান কাটার মরশুমে মাঠে ন্যাড়াগুলো জেগে থাকতো, আর বাপ খুঁজতো ইঁদুরের গর্ত। তারপর কোথা থেকে জল এনে গর্তে ঢালতো। মাটি নরম করে কোদাল চালাতো। হাঁপিয়ে যেত বাপটা। তারপর ইঁদুরের গর্তে হাত ঢুকিয়ে মুঠো মুঠো ধান বের করে আনতো। আনন্দে চোখ দুটো চকচক করতো বাপের। দিনের শেষে 15 কেজি করে ধান। তারপর অনেক ধান জড়ো হলে বড় ডাবার জলে ভিজিয়ে দিত মা। জমির ন্যাড়া আর শুকনো পাতা ঝাড় দিয়ে ধান সেদ্ধ শুকনো হতো। তারপর সে ধান আসতো শৈলবালাদের চাল কলে। একদিন এরকমই ধান আনতে বেরোলো বাপটা। কিন্তু সেদিন মা পই পই করে বলেছিল, আজ আর গিয়ে কাজ নেই কৃষ্ণার বাপ। কমল বলছিল, মাঠে বড় সাপের উপদ্রব, সব খরিস, কাকাকে মাঠের ধান আনতে মানা করো। কৃষ্ণার বাপ হেসেছিল,
আজও মনে পড়ে খয়া খড়বুটে বাপের কালো কালো দাঁতের হাসি। বলেছিল, আমাদের সাপে কাটবে না বউ, মরারা আবার মরবে কি? কমলের কথাটাই সত্যি হলো। যখন বাপকে মাঠ থেকে আনা হলো, তখন তার সারা শরীর নীল হয়ে গেছে। এখানেই শেষ হলো না দুর্গতির। কোলের ছোট্ট ভাইটাও একদিন মুখ দিয়ে ভলকে ভলকে রক্ত উঠে মরে গেল। ডাক্তার বললে অপুষ্টি, মানে টিবি। সহায়হীন সম্বলহীন কৃষ্ণাকে নিজের মেজ ছেলের বউ করে আনলে শৈলবালা। নিজের গয়না দিয়ে বউকে সাজালে। শৈলবালা মেজ বউয়ের কাছে স্বর্গের দেবী, তার জন্য সে সব কিছু করতে পারে। শৈলবালার চোখ এড়ালো না যে মেজ বউ কাঁদছে। মাতৃ হৃদয় কেঁদে উঠল তার। সস্নেহে বৌমার মাথায় হাত দিল। শৈলবালার অজানা তো কিছুই নয়। বললে, মেজ বউ, মোহিত ভোলা মাছ এনেছে, আজ আমি রাঁধছি, তুমি বরং ওলকপি কেটে দাও। আর বড় বউকে বলো আদা পেঁয়াজ আর রসুন বাটতে। আনাজের ঝুড়িতে পেঁয়াজ শাক আছে, সেটাও বেটে আনো। আজ ভোলা মাছের সাথে ওলকপি দিয়ে গড়া গড়া ঝোল রাঁধবো। ওলকপিগুলো একটু ভাপিয়ে নিতে হবে। সবাই খেয়ে দিয়ে ঘুমাতে চলে গেল। মেজ বউ শাশুড়ির উদ্দেশ্য বুঝতেই পারল না, তবে মনে হলো কিছু একটা হয়েছে নিশ্চয়ই। শাশুড়ি ঘরে ঢুকে বললে, কাল বুধোকে আসতে বলেছি, ওকে বলে দেব দোকান তুলে নিতে। মেজ বউ বললে, ওরা তাহলে খাবে কি মা? শৈলবালা মৃদু হাসল, বলল, কাল বুধোর বউ এসেছিল মনসার পুজো দিতে, ওর গায়ে বিয়েছে কিনা তা দিনে 20 কেজি দুধ দিচ্ছে। আমার সাথে দেখা হতেই বললে, আমরা আর দোকান করব না মা ঠাকুরন, দোকান থেকে তেমন আয় উপার্জন হয় না, তার উপরে 200 টাকা ভাড়া গুনতে হয়। মেজ বউয়ের ভুরু মাথার চুল স্পর্শ করল, বললে, এত বড় মিথ্যাচার কি করে করলো বুধোর বউ? আমরা তো সবাই জানি আপনি ওর প্রতি সদয় হয়েছেন, তাই বলে। শৈলবালা বলল, বুধোর বউ মিথ্যা বলেনি, সে স্পষ্ট জানালে আমার সেজ ছেলে এই অপকর্ম করেছে। এত পয়সার প্রতি মোহ তার। এত কিছু জেনেও শাশুড়ি চুপ করে আছে জেনে আরও আশ্চর্য হলো মেজ বউ। বললে, কেন মা আপনি চুপ করে রইলেন? এটা তো একটা অপমান, আমাদের সবার অপমান। শৈলবালা চুপ করে রইল, বলল, বুধকাল আসবে ধান ব্যবসায়ীকে নিয়ে, সব ধান বিক্রি করে দেব। গোলাপ ফাঁকা করতে হবে, নতুন ধান ওঠার সময় হয়ে এলো। আজকের মতো অবাক মেজ বউ কখনো হয়নি। এত বড় পরিকল্পনার কথা বাড়ির কেউ জানে না কেন? তবে কি এর পেছনে কোনো কারণ আছে? রাত গভীর হয়, শৈলবালার আজ ঘুম আসে না। একটা কোনো অশান্তি যেন গ্রাস করছে তাকে। মেজ বউ তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। হঠাৎই একটা আওয়াজ শুনে উঠে পড়ে মেজ বউ। আশ্চর্যের আশ্চর্য, কোথায় তার শাশুড়ি শৈলবালা? এই অন্ধকার গভীর রাতে ঘরের দরজাটা খোলা কেন? আস্তে আস্তে বেরিয়ে এলো মেজ বউ। দুয়ারের অন্ধকারেও সে দেখল শাশুড়ি দাঁড়িয়ে আছে। কি দেখছে শাশুড়ি? মেজ বউ এগিয়ে এসে যা দেখল তাতে চক্ষু চড়ক গাছ। গোলার কাছে সাদা কাপড় পরে কারা ওরা? তার মানে সত্যি ভূত? চিৎকার করতে যাচ্ছিল মেজ বউ। শৈলবালা মুখটা টিপে ধরলে, বললে, ঘরে যাও, একদম চুপ। মেজ বউয়ের গলা থেকে একটা গোঙানির আওয়াজ। তীক্ষ্ণ একটা টর্চের আলো পড়ল। ততক্ষণে একজন গোলার ভেতরে, আর বাইরে দাঁড়িয়ে যে সে কাঁদতে শুরু করলো। মেজ বউ এবার সাহসে ভর করে বেরিয়ে এলো। কিন্তু এ কি দেখছে সে? শৈলবালার পা দুটোকে জড়িয়ে কাঁদছে। শৈলবালা বললে, তোরা আমার গর্ভের কলঙ্ক, চলে যা আমার বাড়ি থেকে। মেজ বউ ঝর্ণাকে চিনতে পারলে। তার মানে ধান চুরি করতে এসেছে বুঝতে বাকি থাকলো না। মইটা সরিয়ে দেওয়ার ফলে গোলায় আটকে আছে আর একজন। হাঁক ডাকে বাড়ির সকলেই এখন উঠানে হাজির। মোহিত বাড়ির বড় ছেলে, তবে সারা জীবন সব ব্যাপারে উদাসীন। আত্মসর্বস্ব কাকে বলে? চিরকাল বাড়ি আর সংসারের ভাবনা মায়ের হাতে দিয়ে মেদিনীপুরের বাসাতে জীবন কাটালে। আজ যখন দেখলে সেজ ভাই পিজরাপোলের আসামি হয়েছে, তখন ভাইকে বাঁচাতে মরিয়া হলে। বললে, এরা কেউ চোর তো নয়, এই একান্নবর্তী সংসারের অংশ। তবে অন্যায় করেছে না বলে ধান বিক্রি করতেছে। শৈলবালার সারা শরীর রীতিমতো রিরি করছে যেন। শুধুই মুখ থেকে একটা আওয়াজ বেরিয়ে এলো, ছি। আরতির মুখ থেকে আন্দাজ পেয়েছিল শৈলবালা।
হঠাৎই ঝর্ণার বাড়িতে সেজো ছেলের আনাগোনা বেড়েছে। তার উপর যখন শুনল বুধর থেকে ভাড়া নিয়েছে সে, তখন শৈলবালার বুঝতে বাকি থাকেনি কিছুই। ঝর্ণা আরতিকে হিসেবেই রাখেনি, তাই এত বড় ঘটনার হাত থেকে রক্ষা পেল সংসার। ঝড়ের পর গোটা প্রকৃতি যেমন নিস্তব্ধ হয়ে যায়, শৈলবালার সংসারের অবস্থাও তাই। তবে আজ শৈলবালার চোয়াল দুটো ভীষণ দৃঢ় লাগছে। প্রবল বাতাসে তার সংসার নৌকা বেসামাল। আজ প্রথম মোহিতকে তার অপদার্থ মনে হলো। বেলা বাড়তেই বুধ এলো। মোহিতকে বলল, বরদা, মা ঠাকুরন কোথায় গো? মোহিত চোখ দুটো সরু করে বলল, কি ব্যাপার, মাকে কি দরকার? বুধর সাথে এক ব্যক্তি এসেছে, বয়স্ক ব্যক্তি, তবে চশমার আড়ালে চোখ দুটো চকচক করছে, বেশ বুদ্ধিদীপ্ত। মোহিতকে এত সপ্রতিভ এর আগে কখনো দেখা যায়নি। লোকটার দিকে এগিয়ে গেল সে। বললে, আপনি কে? আপনার সাথে আমার মায়ের কি প্রয়োজন জানতে পারি কি? বুধু আগ বাড়িয়ে বললে, ইনি নিবারণ সরখেল দাদা, মা ঠাকুরন ধান বেচবেন কিনা তাই সাথেই এনেছি। মোহিত বললে, আচ্ছা, তা ধান কত করে যাচ্ছে? নিবারণ ব্যবসায়ী মানুষ, সাথে সাথে উত্তর দিলে, কোন ধানের দাম জিজ্ঞেস করছেন? যদি মোটা সাপটা ধান হয় তবে 500 টাকা বস্তা, কাঁচা ধান হলে উতর নিয়ে 2 কেজি, নইলে 60 কেজিতে বস্তা। মোহিত জানে না গোলায় কোন ধান আছে, কারণ এসব হিসেব নিকেশ সে কখনো রাখেনি। তবে আজ মনে মনে বিড়বিড় করতে লাগলো, কি জানি কি ধান আছে। বুধো বলে ফেললে, মা ঠাকুরুন খাস ধান রাখেন, এ ধান গত বছরের, উত্তরের প্রশ্ন ওঠে না। মোহিত আরও একটু আশ্বস্ত হলো যেন। বললে, খাস ধানের দাম কত যাচ্ছে? নিবারণ সরখের বললে, 1200। গোলা ভর্তি ধান, তার মানে অনেক টাকা। মনে মনে হিসাব করলে, তার মানে 2 লাখ টাকা। হাসি মুখ করে মোহিত নিবারণকে আড়ালে ডাকলে। কি যে ফিসফিস করে কথা বললে বুধো ঠিক বুঝতেও পারে না। নিবারণ শুধু ঘাড় নেড়ে বললে, আমার কোনো অসুবিধে নেই, আপনি যদি সব দিক ম্যানেজ করতে পারেন। শৈলবালার ঘরে বড় বউ ঘুরপাক খাচ্ছে। শৈলবালা বললে, কিছু কি বলবে বৌমা? বড় বউ বললে, আমার গয়নাগুলো আপনার ছেলে চাইছিল মা, আমি জানিয়ে দিয়েছি আপনার কাছে আছে। শৈলবালার কপালে ভাঁজ পড়ল। আবার কোন আপদ সৃষ্টি হলো সংসারে? মোহিত হঠাৎ টাকার পেছনে কেন ছুটছে, এই চিন্তা শৈলবালাকে চিন্তিত করে তুলল। তাছাড়া এই অসময়ে সে সাধারণত বাড়িতে আসে না, নিশ্চয়ই কোনো ফাঁদে পড়েছে। বড় বউ যে জানবে তার উপায় নেই, আর টাকার প্রয়োজন থাকলে সে মাকে জানাচ্ছে না, এটাও একটা ভাবনার বিষয়। ধান নিয়ে গেল নিবারণ সরখেল, তবে 20,000 টাকা কম দিল। বললে, কদিন পর বাকি টাকা দিচ্ছি। শৈলবালার তাতে কোনো আপত্তি রইল না, এরকম তো হতেই পারে। আর মোহিত বললে, আমি একটু ডাক্তারবাবুর কাছে যাব, আমার খুব দরকার। শৈলবালা বললে, কেন বাবা মোহিত, তোর কি শরীর খারাপ? মোহিত জানালে, কালই সে রওনা হবে। এই ছুটি মেডিকেল ছুটি, তাই ডাক্তারের সার্টিফিকেট চাই। শৈলবালার মনে হলো মোহিত কিছু লুকাচ্ছে, তবুও চুপ করেই থাকলো। মোহিত মেদিনীপুরের যেখানে থাকে সেখানে পাশের বাসায় একটি মেয়ের বিবাহ। তারা মোহিতের কাছে দাবি করেছে বিবাহ পণের 20,000 টাকা মোহিতকে দিতে হবে, আর মোহিত তাতে রাজি হয়েছে। সে একবারও ভাবেনি তার মাকে কত কষ্ট করে সংসার চালাতে হয়, তাই প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিচ্ছে সে। কিন্তু লোন পেতেও তো সময় লাগে, তাই নিবারণ সরখেলকে রাজি করিয়ে 20,000 টাকা নিয়েছে, আর তাকে বলেছে কিছুদিন পর মাকে এই টাকা দেবে। শৈলবালার সব অজানা থাকতো যদি সেদিন আরতির শরীর খারাপ না হতো। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। আরতি সেদিন সাজের বেলা চোখ ধোয়া হয়ে পড়ে গেল। শৈলবালার খাস ঝি আরতি, বড় বউকে সাথে নিয়ে শৈলবালা স্বয়ং গেল ডাক্তারবাবুর কাছে। ডাক্তার ফণীভূষণ তাদের পারিবারিক ডাক্তার। ফণীভূষণ ডাক্তার শৈলবালার উপস্থিতিতে হতবাক হয়ে গেল। বললে, একটু আগেই আপনার বড় ছেলে এসেছিল, সে বললে আপনি অসুস্থ, চিকিৎসার অনেক খরচ লাগবে, আর আমি সার্টিফিকেট লিখলাম, প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেবে। শৈলবালার চোখ ছাড়া বড়া হয়ে গেল। কি করতে চায় মোহিত? বাড়ি ফেরার পথে বুধোর সাথে দেখা হলো শৈলবালার। বুধু এগিয়ে এসে বলল, নিবারণ হিসেবি মানুষ, আর নগদে ধান কেনে, আপনার কাছে কোনো কথা গোপন করা উচিত মনে করি না। নিবারণের থেকে 20,000 টাকা বর্দা নিয়েছে, আপনাকে এসব জানাতে মানা করেছে।
মোহিত কাল চলে যাবে। আজ শৈলবালার মনে হলো এই ছেলেগুলোকে পেটে ধরলেও পরের বাড়ির মেয়েগুলো তার আপনার হয়ে গেছে। যা করার এদের নিয়েই করতে হবে। মোহিত যাবার আগে মাকে প্রণাম করতে এলে শৈলবালা বলল, নিবারণের থেকে টাকা তো নিয়েছিস, এখন সেটা দিয়ে প্রয়োজন মেটা। মায়ের অসুখের দোহাই দিয়ে দয়াল হরির ভবিষ্যৎ নষ্ট করিস না। মোহিত অবাক হয়ে গেল, মুখ চুন করে চলে গেল সে। এই 51বর্তী সংসার, হাতের 5টা আঙুল সমান নয়, আর মানুষের উপর রাগ করেই কি হবে। পরের দিন 3 বউ আর শাশুড়ি শৈলবালার বিস্তর আলোচনা হলো। নতুন ধান উঠবে, পুরাতন ধান বিক্রি হয়েছে, অতএব পুঁজির অভাব হবে না। বুধোর দোকান আর নেই, ওখানে মুদির দোকান খুলবে শৈলবালা, সংসারে প্রয়োজন মিটবে। মেজ বউ বললে, দোকান খোলার আগে পুজো দিতে হবে। বড় বউয়ের হাসি আর ধরে না। শাশুড়ির কাছে গিয়ে বললে, আমাদের দোকানের নাম কি হবে? শৈলবালা হাসতে হাসতে বললে, মা অন্নপূর্ণা ভাণ্ডার। দোকানের সামনে সেজ বউ বড় বড় করে লিখে দিয়েছে, ধারের পায়ে নমস্কার। অনেকদিন পর 51বর্তী সংসারটা হাসিতে আর আনন্দে ভাসছে যেন। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।